রাহিম সাভার থানা এবং আশুলিয়া থানা এই 7টি ইউনিয়নে বিগত সংসদ নির্বাচনে যারা পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছেন তাদের নিয়ে একটি অনুষ্ঠানে প্রস্তুতি সভা উপস্থিত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি আগে একটা ঘটনা বলি। পরশুদিন রাতে একটি ছেলে আমার কাছে আসলো, এসে বলল যে আমি আপনাকে জানি অনেক আগের থেকে, আমি একটা এনজিওতে চাকরি করি। গতকাল আমি পরশুদিন মানে তার আগের দিন রাতে উলাইল স্ট্যান্ডে সে 11টার সময় দাঁড়িয়ে আছে, তাকে কয়েকজন ছেলে এসে রিক্সা করে তুলে নিয়ে গেছে এই দূরে গ্যান্ডার ভিতরে। তারপরে কি হয়েছে, আমার কাছে 22,000 টাকা ছিল, নিয়ে গেছে। তারপরে আমাকে চাপ দিছে যে বিকাশে আরও 1.5 লাখ টাকা আনতে হবে। ওরা 7-8টা নাম্বার দিছে, তুমি তাদের চিনো? কে আমি চিনি। সে আমাকে 5টা নাম দিল। তো এরা কি করে বললো যে এরা কি করে আমি জানি না, কিন্তু এ যাদের সাথে চলে তাকে আপনি চিনেন? তা আমি তাকে, তখন বাজে 9টা-10টা, আমি যাকে চিনি তাকে বললাম যে আচ্ছা তোমার সাথে যে চলে এই ছেলেগুলোকে চিনো? চিনি, এদের নিয়ে 2টার সময় আসো। তো তারপর দিন দুপুর 2টার সময় তারা আসলো। আইসা বললাম যে তোমাকেও আমি অনেক দিন ধরে চিনি, তোমার আমার দল করো, তো এইসব ফালতু চাঁদাবাজ ছেলেরা তোমার সাথে চলে, তুমি কাউন্সিলর নির্বাচন করবা, তো এইসব লোক তোমার সাথে চললে এরা যদি তোমার পাশে থাকে তোমাকে ভোট দিবে? তুমি কি আশা করো? সে বলতেছে ভাই এরকম রিপোর্ট তো আমি পাই না। তুমি রিপোর্ট পাও না, এরা যে আরও 5-10টা ঘটনা করে নাই তার প্রমাণ কি? আমি বললাম যে আচ্ছা 500 টাকা নিচ্ছে, 1 লাখ টাকা এদের কাছ থেকে নিয়ে দিবা, নিলে তুমি দিয়ে দিবা 24 ঘন্টার মধ্যে। তারপরে আমি বলে দিলাম যে এই যে ছেলেকে অত্যাচার করা হয়েছে তাকে যদি আবারও কিছু করা হয় এই 5 জন দায়ী থাকবা, তার নিরাপত্তা তোমাদের দিতে হবে এখন থেকে। তা আমি এই গল্পটা এই কারণে করলাম যে নীরবে নিবৃতে অনেকে অনেক রকম কাজ করতেছে। কেন আপনার খারাপ মানুষকে প্রশ্রয় দিবেন? আওয়ামী লীগ যেটা শিখে গেছে সেই জিনিসটাই, ভালো জিনিস আমরা শিখতেছি না, আমরা খারাপ জিনিস শিখতেছি। সেটা কি, যে কোনো মূল্যে আমাকে টাকা উপার্জন করতে হবে। আজকে টাকার জন্য আমাদের মধ্যে যে ভালোবাসা, দরদ, মহব্বত, 17 বছর আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা টের পাচ্ছেন, আমি টের পাচ্ছি। আপনি যার সাথে একসাথে চলছেন 17 বছর, এখন আপনার টাকার জন্য তার সাথে আপনি চলেন না, আপনি অন্য লোকের সাথে চলেন, অন্যকে গুরুত্ব দিচ্ছেন। তো এইটা চলতে চলতে আলটিমেটলি কী হবে? এই যে ডিসেম্বরে আসবে, বুঝলাম ফাঁকা আওয়াজ, এই শেখ হাসিনা তার দলের লোকেরা দেশকে অশান্ত করার চেষ্টা করেই যাবে। ডিসেম্বরে না পারুক, আরও 6 মাস, 1 বছর না পারুক, আরও 1 বছর, এরা তো 5 বছর এই সরকারকে শান্তিতে থাকতে দিবে না, হুমকি টুমকির মধ্যে রাখবে। আমরা ভয় পাই না পাই সেটা পরের ব্যাপার, আরও অনেক ঘটনা আছে। তা আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি এই ব্যাপারগুলো না পারি, বিএনপি এবার ভোটে পাশ করে আসছে না, তো সামনেও তো ভোটেই পাশ করতে হবে। তো ভোট কারা দেবে? এলাকা মানুষরা। তো এই এলাকা, বিভিন্ন এলাকা যেরকম যদি টুকটাক ঘটনা করে, এই যে মাদকের নিয়ে আমরা চিল্লাইতেছি, মাদকের ব্যবসা কারা করে? যারাই করুক, হয় কিছু অসৎ পুলিশ কর্মকর্তারা শেল্টার দেয়, অথবা কিংবা অবশ্যই ওই এলাকায় প্রভাবশালী কিছু লোক তাদেরকে বাঁচায় রাখতেছে। প্রভাবশালী লোক বলতে আমি আমাদের লোকগুলাকে মিন করতেছি। আমার এখানে যারা আছে প্রত্যেক যেন, আপনারা যদি বলে যে কোনো লোক এনে মাদকের ব্যবসা করতে পারবে না, কেউ করতে পারবে না, পুলিশ শেল্টার দিয়েও পারবে না। কেন? একটা সিস্টেম আওয়ামী লীগ শিখে গেছে, ঘরে বসে বসে তুই অনেক সুযোগ সুবিধা পাবি। সেই সুযোগ সুবিধার জন্য আপনারা কাউকে শেল্টার দিচ্ছেন,
কাউকে কিছু বলতেছেন না, ক্ষতিটা তো দলে হইতেছে। তো এইগুলা চলতে চলতে একসময় দেখবেন যে আমি আমার দল সবাই চাপের মধ্যে পড়ে যাবেন। আমরা আওয়ামী লীগের কীরকম পতন হয়েছে সেটা থেকে কিন্তু আমরা শিক্ষা নিলাম না, কিন্তু এখনও নেই। আমরা যদি সত্যি দলকে ভালোবাসি, সাধারণ মানুষকে ভালোবাসি, একটা নিরীহ লোক বিচার দিতে আসতে পারছে না। ওই ছেলেকে আমি জিজ্ঞেস করছিলাম, তুমি কী চেবে, এরা তো খুব খারাপ মানুষ। কবে আমি বিচার চাই, আমার আপনার উপর বিশ্বাস আছে, আপনি বলে দিলে ও কিছুই অন্তত 5 বছর করতে পারবে না। আমি মাঝে মাঝে মনে করি দলে অনেকের থেকে সাধারণ মানুষ আমার প্রতি বিশ্বাস অনেক বেশি, সাহস অনেক বেশি। দলের লোক যে সাহস পায় না, সাধারণ মানুষ সে সাহস পায়। একটা নিরীহ ছেলে এসে বলল যে এই যে আমার কাছে প্রমাণ আছে, সে প্রিন্ট আউট কপি নিয়ে আসছে, বিকাশে কোন কোন অ্যাকাউন্টে কত টাকা গেছে। এরকম অনেকে তো সাহসও পাবে না। এই কথাগুলো বলা উদ্দেশ্য হলো দলকে ভালোবাসি। এই যেসব জায়গায় যেসব অনিয়ম আছে, স্বেচ্ছাচারিতা আছে, মাদকের ব্যবসা আছে, চাঁদাবাজি হচ্ছে, ফুটপাত হচ্ছে, কেন এইসব জায়গার থেকে আমাদের সুযোগ সুবিধা না জনগণের ভোগান্তি বাড়াইতে হবে? আমরা দৃষ্টান্তমূলক কিছু কাজ করতে পারি না যে কাজ আওয়ামী লীগ জীবনে করে নাই? তাহলে সে মানুষ আমাদের পছন্দ করবে, মানুষ ভালোবাসবে, আগামীতে ভোট দিবে, আমাদের নেতৃত্ব থাকবে। সেগুলো নিয়ে আমরা কেন ভাবি না? আর আপনারা স্বপ্ন দেখতেছেন ওই টাকা দিয়ে ভোট কিনবেন। মানুষ অনেক কিছু শিখে ফেলছে, অনেক কিছু শিখে ফেলছে। আজকে আমি আরেকটা গল্প বলবো। আজকে এখানে যারা ইন্টারমিডিয়েট অনার্সে পড়ে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, কিংবা মাস্টার্সে পড়ে, কিংবা মাস্টার ডিগ্রি পাশ করে চাকরিতে করে 5-7 বছর, এরকম একটা উল্লেখযোগ্য ভোট, কেউ প্রশ্ন করেন উল্লেখযোগ্য বলতে আপনি কি বুঝেন? 20-25 হাজার ভোট, শিক্ষিত মহল। ডাক্তার সালাউদ্দিন একজন ক্যাডেট কলেজ মেডিকেল কলেজে পাশ করে পিছিয়ে চাকরি করছে, 2বার এমপি। তারা আমাকে যোগ্য মনে করতেছে না, মনে করতেছে যেহেতু এই 5ই আগস্টে পরে তো বিএনপি মাতবরি করছে, সব জায়গায় বিএনপির প্রভাব প্রতিপত্তি ছিল। তাইলে ডাক্তার সালাউদ্দিন এই টুটটার মাদক কন্ট্রোল করতে কেন পারল না? তাহলে উনি এমপি হইলে উনিও তার দলের লোকগুলাকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে কে পারবে? তাহলে জামাতের লোকেরা পারবে, এনসিপিরা পারবে। দিয়ে দিল 20-25 হাজার ভোট। ওই ভোটটা যদি এখানে আসতো তাহলে আরও 50 হাজার ভোট আমি বাড়ত। আপনারা চিন্তা করেন, ডাক্তার সালাউদ্দিন ধানের শীষ প্রতীক পেয়ে এই পোলাপান ভোট দেয় নাই। আর আপনারা চেয়ারম্যানের শপথ দেখতেছেন, ইলেকশন করেন, দলের মনোনয়ন নিয়ে ইলেকশন করেন, তারপর অনেকে খবর হয়ে যাবে, আমি বলে গেলাম। কারণ বলবে যে আপনি কি করছেন, আপনি 5ই আগস্টের পরে কি করছেন, আপনার অবদান কি এলাকায়। তারপর প্রশ্ন করবে এই যে 12ই ফেব্রুয়ারি পরে আপনার দল ক্ষমতায়, আপনার এমপি ক্ষমতায় কি করছেন জান। এটা কোনো উত্তর ইয়াং ছেলে পেলে দিতে পারবে না, কেউ না, আমি বলে গেলাম। কই আপনার তো যোগ্যই না, আপনার কোনো ভূমিকা নাই। আপনার চেয়ারম্যান হয়ে আমাদের সমস্যার সমাধান করবেন, উন্নয়ন করবেন, নিরাপত্তা দিবেন, এখন পারেন না কেন? আপনার সাথে এমপি ভালো সম্পর্ক, আপনি তো 2 পয়সা কাজ করেন নাই, কাউকে নিরাপত্তা দেন নাই, কারো বিচার করেন নাই। আপনি চেয়ারম্যান হয়ে কী হুনু হয়ে যাবেন? এত সোজা ইলেকশন করেন, আমি বলে গেলাম। তো এই কথাগুলো বলা উদ্দেশ্য হলো যে কথাগুলো তো অন্য জায়গায় বলতে পারতেছি না, কিন্তু মানুষের মনে ক্ষোভটা আছে। সুযোগ পাইছে, দেখেন বিএনপিকে দিছে, বিএনপি এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। এই যে দেখেন আমাদের বিদ্যুৎ তো স্বাভাবিক, একটা জাতীয় সমস্যা। আমার বিশ্বাস আছে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো দেখবেন যে 6 মাস 1 বছরের মধ্যে হয়তো বিদ্যুতের সমস্যা কমতে থাকবে, কিন্তু জনগণ কিন্তু খেয়াল করতেছে। বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট, এই সাভারে মানুষকে সেবা দিতে হলে আমার মিনিমাম 500 কোটি দরকার 6 মাসের মধ্যে। পৌরসভা সব ইউনিয়নের রাস্তাঘাট, কোনো জায়গায় রাস্তাঘাট নেই। তখন কীভাবে আমার সমস্যার সমাধান করবো আমরা জানি না। তো মানুষের সমস্যার সমাধান না করতে বলে মানুষ বুঝা না বুঝা খালি বারবার ভোট দিব। ভোট কিন্তু এখন আমার এত সস্তা নয়, আমি বলে দিলাম। প্রচুর বাইরের লোক আসছে, প্রচুর শিক্ষিত গ্রামেসা, তারা চিন্তা করে আমার লাভটা হয়েছে কি, আমি কতটা 5 বছর ভালো ছিলাম। মানুষ এগুলো বুঝা গেছে। আওয়ামী লীগ জানতো, এর লেগে আওয়ামী লীগ ওকে ভোট দিতে দেয় নাই, যে কোনো ভোট লাগবো না, সিল মেরে লয়ে নাও। কিন্তু এই সিলসাপ পরে মানে সিস্টেম তো আর বাংলাদেশে হবে বলে আমার মনে হয় না, এবং হওয়া উচিত না। তো আমি এই কথাগুলো বলছি বিনয়ের সাথে। যার যার এলাকা নিয়ে ভাবেন, এলাকা মানুষ কেমন আছে এইটা আপনারা ভাবেন।
যতটুক পারেন মানুষের সেবা করার চেষ্টা করেন আমাদেরকে সাথে নিয়ে, যাতে আমরা মানুষের কাছে যাইতে পারি, আগামীতে ভোট চাইতে পারি। আপনারা যারা ইলেকশন করবেন তারাও যেন এদের ভোটেই নির্বাচিত হয়ে মেম্বার, চেয়ারম্যান, কমিশনার মানে দায়িত্ব, মেয়র হয়ে দায়িত্ব পালন করতে পারেন। আর একটা কথা বলি যে এই যে আপনারা 14-18 সাল নিয়ে কথা বলেন, আমি বাজে রাখতে পারি, চ্যালেঞ্জ দিতে পারি, আপনি অর্ধেকের নাম ঠিকানা জোগাড় করতে পারবেন না যারা আগে এজেন্ট ছিল। আজকে এখানে 1400 সামথিং, গিয়ে দেখেন আপনি 500 লোকের নাম জোগাড় করতে পারবেন না যে কারা এজেন্ট ছিল। কিন্তু আমরা তো জানি না, অনেকে তো এজেন্ট আমার নাম দিছি সেন্টারে যায় নাই, এরকমও তো একটা কেন্দ্র আছে যে সকাল থেকে ঢুকতেই পারে নাই, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। ওই তালিকা এই মুহূর্তে আমার কাছেও নাই। আপনি এই 1400 তালিকা বাই করতে পারবেন? এখন আমরা রিসেন্ট হুইসে দেখে বাই করতেছি, কারণ ওইটা অবশ্যই কঠিন ছিল। মানে 8 সালে 14 সালে এজেন্ট ছিল, কিন্তু আমরা তো এই তালিকা সবাইকে না পারলে আমরা কিছু লোককে দিলাম, পরে হলো যে ভাই আমি তো এজেন্ট ছিলাম, জিজ্ঞাসা করেন। এইসব নিয়ে আমি তো কয়েকদিন তদন্ত করব, কি করব? এটা আমার যেটা বক্তব্য, কোনো বিশেষ ব্যক্তিকে যদি গুরুত্ব দিতে হয়, মূল্যায়ন করতে হয়, সম্মাননা দিতে হয়, আমার কোনো আপত্তি নাই। আপনারা ঠিক করেন যে আমরা 20, 30, 40, 50 জনকে দিলাম, কিন্তু যেখানে আমাদের কাছে তালিকাই নাই এই 18 সালের নির্বাচনে এজেন্টে, সেখানে আমরা তো এই সম্বোধনা কেমনে দেব? আগে একটা হইতে দেন, তারপরে সে বলেন যে আচ্ছা এইবার এটা করেন। আগে ভালো কাজটা শুরু, পৌরসভা হয়েছে, এখন আমার বাড়ি আশুলিয়াতে, জিরাবতে, তাই আমি তো চাবো যে আশুলিয়াতে এরকম একটা সুন্দর অনুষ্ঠান হোক। ভালো অনুষ্ঠানগুলো আমরা করি, আগে আমরা পারি নাই, কারণ 18 সালে পরে তো এরকম অনুষ্ঠান করার সুযোগই ছিল না। এখন এটা হওয়ার পরে যদি আবারও ওঠে, আমরা বিবেচনা করব। আমরা চাই যেটা আমরা প্ল্যান করেছি 29 তারিখে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা মনে রাখার মতো। এবং আমরা এটা কেন করছি, এজেন্টে আমরা খুব নেগলেক্ট করি। কেন? এজেন্টের সময় এজেন্টের কাজ করে তারপর 5 বছর কিন্তু আর খবর রাখি না। ও আসলো, ওকে আমরা চিনিও না, ও একটা সমস্যা নিয়ে আছে, একটাই হয়তো এই 5 বছরের মধ্যে জীবনে একবারই হয়তো কাজে আসছে, আমিও কাজটা তাকে করে দিতে পারি নাই। ওর কি আর কোনো আগ্রহ থাকবে জীবনে কোনো এজেন্ট থাকতে? আজকে যদি তাদেরকে মূল্যায়নটা করা হয়, একটা সার্টিফিকেট দেওয়া, এটা সারা জীবনে যে আমি এজেন্ট ছিলাম, এই যে আমার একটা সার্টিফিকেট। আমরা কয়দিন ক্ষমতায় থাকবো, কী থাকবো, এটা তো আমরা জানি না। আল্লাহ কর্তৃক নির্ধারিত আমাদের কাজের উপর সব কিছু হবে। তো সেই জন্য আমি যেটা বলবো, আমরা যেটা টার্গেট করেছি 29 তারিখে অনুষ্ঠানটা সুন্দর করে আমরা সবাই করি। আমরা যদি তালিকা মোটামুটি পেয়ে যাই, আপনারা যদি আগ্রহী থাকেন, পরে আমরা 18 সালে চিন্তা করবো যেটা আমি কীভাবে এটা করতে পারি। এবং যারা আরও অনেক অবহেলিত আছে, যাদের বিভিন্ন সময় মামলা খেয়ে এখন অসহায় অবস্থা আছে, এরকম কিছু পরিবারকে যদি মূল্যায়িত করতে হয়, এটা একটা অনুষ্ঠান তো হইতেই পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি মনে করি যে দলকে মূল্যায়ন করতে হবে, ব্যক্তিকে মূল্যায়ন করতে হবে, এবং আমরা যেন এমন কিছু কাজ করি দৃষ্টান্ত, যেটা দেখে আমাদের প্রতি মানুষের ভালোবাসা, আগ্রহ, উচ্ছ্বাস সব কিছু যেন থাকে, যে এই আমাদের যোগ্যতা, উনি পারে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ রাখতে। তো পরিশেষে আমি যে কথাটা বলতে চাই, আজকে আমরা এই 2026 সালে যারা এজেন্ট তাদের নিয়ে অনুষ্ঠানটা করছি। আমাদের সিম্পল অনুষ্ঠান, 2-1 জন নেতৃবৃন্দ ঢাকার থেকে থাকবে, আমরা এবং কিছু এজেন্টকে হয়তো 8-10 জন এজেন্টকেও আমরা কিছু তাদের অনুভূতি, তাদের সমস্যা কিংবা কোনো কিছু যদি পরামর্শ থাকে তাদেরও মতামত আমরা নিয়ে এই অনুষ্ঠান শেষে আমরা একটা কালচারাল অনুষ্ঠানও করব। হয়তো 2-3 ঘন্টার মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ হবে, বিকাল থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে আমরা চেষ্টা করতেছি। তা আমরা চাই এই রিলেটেড আপনাদের কোনো পরামর্শ থাকলে কীভাবে আমরা এটাকে সুন্দর আকর্ষণীয় করতে পারি। কিন্তু সবাইকে বক্তৃতা দেওয়া যাবে না, এরকম অনুষ্ঠান এজেন্টদের গুরুত্ব বেশি। আপনারা কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আর বক্তব্যের সময় 2 থেকে 3 মিনিট। আপনার বক্তব্য তো সারা বছর আমরা শুনি, ওই দিনও আপনি বক্তব্য দেবেন 5 মিনিট 10 মিনিট, এই সুযোগ কিন্তু হবে না। আমরা চাই একটা সুন্দর অনুষ্ঠান। আমরাও এখন থেকে সব জায়গায় যেটা করছি, যে প্রধান অতিথি 5 মিনিটের বেশি বক্তৃতা দেওয়ার প্রয়োজন নেই, সে সারা বছর বক্তৃতা দেওয়া, সব জায়গায় যেখানে যে অনুষ্ঠান ওখানে 5 মিনিট বললে আমি অনেক কিছু বলতে পারি। তাহলে আপনার সময় কত আপনারা ঠিক করেন। পৌরসভায় এই বক্তৃতা নিয়ে গ্যাঞ্জাম লাগছে, আমি মাইকটা নিয়ে স্টপার চালায় বললাম আমি বক্তব্য রাখতেছি, আমার বক্তব্য 5 মিনিট। আমার যদি 5 মিনিট হয়, আপনারা আপনাদের ওয়েট বুঝা, পদ বুঝা, হ্যাঁ সিনিয়রিটি বুঝা, আপনার সময় কয় মিনিট আপনারা ঠিক করে নেন।
আমি ম্যাক্সিমাম 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট কাউকে দেখিনি আমি বক্তৃতা দিচ্ছি। ওইখানে একই জিনিস হবে, অপেক্ষা করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমি আলাপ করেছি, এইভাবে তো ভালোভাবে টাকা তো চাওয়া যাবে না। আমরা যাদের কাছে বিভিন্ন সময় অতীতে তার সাধ্য অনুযায়ী টাকা পয়সা চেয়েছি, সেইভাবে নিয়েই বাকিটা আমরা দিয়ে এটা ম্যানেজ করব। আমি মনে করি আসলে একটা ভালো অনুষ্ঠান করার জন্য টাকা খুব একটা সমস্যা হবে না, এটা আমি বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসে সবাই সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করব। আর একটা ব্যাপার হলো যে সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রত্যেকটা ইউনিয়নে একাধিক ক্যান্ডিডেট আছেন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত। আপনারা নিজেরা নিজেদেরকে নিয়ে ভাবুন যে আসলে এখানে কিভাবে দল একটা সিদ্ধান্ত দিবে এখন আমরা জানি না। আমরা একটা ইউনিয়নে মনোনয়ন দিয়েছি, অনেক কিছু আমরাও ভাবছি, কিন্তু যে ব্যাপারগুলোকে দল কিংবা আমি গুরুত্ব দিই সেগুলো হলো যে সে কি পদে হোল করছে কিংবা অতীতে কি পদে ছিল এই ইউনিয়নে মানুষরা তাকে কীভাবে দেখে, আন্দোলনের সংগ্রামের ভূমিকা কী, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার একটা অভিজ্ঞতা আছে, যারা পুরানো এমপি তাদের টাকা আছে না আছে দল জীবনও ভাবে না। যে আগে এমপি হয়েছে, যেহেতু এমপি হয়েছে তাহলে সে জানে কেমনি টাকা টোকা জোগাড় করতে হয়, ম্যানেজ করতে হয়, ইলেকশনে খরচ করতে বুঝে। কিন্তু যে নতুন এমপি হয় তারে খুঁজে সে শিল্পপতি কিনা, সে 5 কোটি 10 কোটি টাকা খরচ করতে পারবে কিনা, তার সঙ্গতি আছে কিনা। আমি অনেক ক্যান্ডিডেটের নাম এখনই বলতে পারি যে তার টাকা আছে, এটা মানুষ মনেই করে না, আর সে জীবনে 10,000 টাকা বেশি দিচ্ছে এরকম প্রমাণ আমার কাছেই নেই। তাহলে ও কি সে ক্যান্ডিডেট? যে দলের জন্য নিজের জন্য কোনোদিন 10,000 টাকা 20,000 টাকা দিছে আমি জানি না, সে এখন দল ক্ষমতা আসে মনে করছে আমাকে নমিনেশন দিলে পাশ করবে। আমি কিন্তু গল্প বলছি যে ডাক্তার সালাউদ্দিন 3 বার 3rd টাইম ইলেকশন করতেছে, বিএনপির দিকে 55 বার মনোনয়ন পেয়া, তারপরও কিছু লোক ফেলা বলে আমাকে ভোট দেয়নি। আপনারা সাক্ষী। আমি একজন ডাক্তার, বিসিএস পাশ করা, এবং আমার নামে বড় রকম কোনো বদনাম নেই, তারপরও কেন? ওই যে তারা মনে করতেছে যে না এখন সময়টা হইলো এনসিপিকে দিতেইব, এরাই দেশ সুন্দরভাবে চালাবে। ওই সময় একটা আওয়াজ ছিল, এবং ফেসবুক ভরে ফেলছে যে আরে জামাত তো ক্ষমতা আসছে, খালি সকালে হয়ে গেলে। ভোটের দিনও আমি যখন ভোট গণনা চলছে তখনও ফেসবুকে কিন্তু এইসব নিয়েই গুজব চলতেছিল। তো দেখেন, কিন্তু জনগণ তো ফেসবুকের উপর ভরসা করে চলে না। তারা ঠিক কাজটা ঠিক করছে, কারণ তারা সকালে ভোট দিয়ে গেছে, তারা বিএনপিকে দিতে হবে। বিএনপি অতীতে বারবার পরীক্ষা দিছে, কঠিন সময়, দুঃসময়, ভালো সময় জনগণ বারবার বিএনপিকে দায়িত্ব দিয়েছে। আওয়ামী লীগ যেহেতু নাই, আর এই দলই দায়িত্ব পাইছে। আমি একটা গল্প অতীতে বলছি, আবার বলি। আপনারা যখন কোনো হাসপাতালে যান, কোন ডাক্তারের কাছে যান? যে ডাক্তার অভিজ্ঞ, যে ডাক্তার 10 বছর, 15 বছর, 20 বছর ধরে অনেক অপারেশন করতেছে, যার কাছ থেকে অনেক রোগী ভালো হয়েছে, যারা আমরা দেখছি যে সে সুন্দর অপারেশন করে, কম সময় অপারেশন করে। সেটা ওই নতুন অনেক স্মার্ট গোল্ড মেডেলিস্ট কে আছে না আছে এটা খুঁজেন না, অভিজ্ঞ ডাক্তার খুঁজেন। তো জনগণ অভিজ্ঞ দলকে দিছে। যে বিএনপি তো পরীক্ষিত দল, আন্দোলন সংগ্রামে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতা আসছে। জনগণ একটি দলকে বারবার ক্ষমতা এমনি আনে না যখন তাদের প্রতি আস্থা থাকে। 17 বছর ছিল না, আবার তারা সুযোগ দিছে যে দেখি বিএনপি বা জনগণের জন্য কি কল্যাণ করে। তো যে কথা বলতেছিলাম, যারা দলের জন্য নিজের জন্য টাকা পয়সা খরচ করেন নাই, এখন আপনি 1.5 বছরের টাকার মালিক হয়েছেন, এই টাকা দিয়ে কোনো 2 পয়সা কাজ হবে না, আমি বলে গেলাম। জনগণ এই টাকা চিনে না। আপনি মনে করেন আপনার কাছে টাকা আছে, জনগণ দ্বারা আপনার কাছে টাকা নাই। জনগণের জানাটা ইম্পর্টেন্ট। অতএব আজকে ধরেন দল তো একজনকে দিবে, কিংবা আমরা একজনকে দিলাম, তারপরে আপনার বিরোধী দেখুন দল হয়তো সিদ্ধান্ত নিবে যে তাকে বহিষ্কার করা হবে। বাদ দেন বহিষ্কার, এখন হয়তো আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় নাই, তারপর ওই ইলেকশন করার পরও দল যাকে দিল সে পাশ করলো, এখন তো আপনার এলাকায় অনেক ক্ষতি হবে, সমস্যা হবে।
আপনি যতই বিএনপির নাম করেন, কারণ আপনি দলের কথা শুনেন নাই, দল তো আপনার পক্ষে থাকতে পারবে না। আর যে চেয়ারম্যান হিসেবে তারা আপনি বোকা পাবেন। দেখেন, যেটুকু আরামে ছিলেন 1.5 বছর 2 বছর, ওই আরামে আপনারা থাকতে পারবেন না। অতএব এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল, দলের আনুগত্য ঠিক থাকতে হবে। দল সিদ্ধান্ত নিচ্ছে ও ইলেকশন, আপনার উচিত হবে যদি দলকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, ভবিষ্যতে কিছু হইতে চায়, দলের সিদ্ধান্ত মেনে চলেন। আমিও তো একবার নমিনেশন পাই নাই, কই দেখি কি ম্যাডাম ইলেকশন করবে, তো এই দলের মালিক তো খালেদা জিয়া, তা আমি তো তার সাথে ইলেকশন করবো, আমি কি বোকা না গাধা? আমি তো ইলেকশনে নেমে পড়ছি, সেই ইলেকশনটা হয় নাই, ঠিক আছে। দলের বাইরে আমাদের কোনো অস্তিত্ব নয়, এই দলই সব। আজকে ডাক্তার সালাউদ্দিনকে অনেকে চিনে, কারণ আমি বিএনপির মতো দলে এমপি সাভারে বলে, এটা আমি ভুলে যাই না। আপনারাও দল করেন, দলে বিভিন্ন পদে আছেন, এটাও ভুলে যায় না। একটা ভালো সময় আসছি, সবাই আমরা কষ্ট করছি, এই কষ্টের জন্য ভাগাভাগি নিতে চাই। কেউ হয়তো একটু সুযোগ বেশি পাচ্ছে, কেউ কম পাচ্ছে, এটা আস্তে আস্তে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। কিন্তু আপনারও দায়িত্ব আছে, সব দোষ আমার গায়ে চাপাই দিবেন কেন? আপনি আওয়ামী লীগের লোকের সাথে চলেন কেন? আপনি একটা ব্যবসা করেন, 3 জন আওয়ামী লীগের নিয়ে সেই ব্যবসার সুযোগ সুবিধা খান কেন? আমরা জানি না? আওয়ামী লীগের বড় বড় নেতা সয় সম্পত্তি আমাদের এখানে অনেকে নাই যারা রক্ষা করতেছে, তো ওইটা মাথায় রাইখা বড় বড় কথা বলেন। আমি জানি না, আপনি যদি 80% 100% করেন, আমি 70% জানি প্রত্যেকে নামা। তো সেই জন্য দলকে ওন করেন, দলকে ভালোবাসেন, দলের মানুষের জন্য কাজ করেন, সুযোগ সুবিধা পাবেন আল্লাহর তরফ থেকে নাজিল হবে, আমি বলে গেলাম। কিন্তু আপনি চালাকি করবেন যে আপনি কি করেন কেউ জানেন, এটা কখনো ভাববেন না। এই যুগে যা করে সব জানে, না জানে কোনো কারণ নেই। সামনে আমরা এই নমিনেশন ব্যাপার নিয়ে ভাববো। আমি বিনয়ের সাথে অনুরোধ করি, এটা একটা কঠিন নির্বাচন। আমি নির্বাচন করছি তো আমি জানি, আপনারা যে কী কঠিন নির্বাচন ফেস করবেন আপনারা চিন্তাও করতে পারতেছেন না। অপেক্ষা করেন, যেহেতু নির্বাচন 100% সুষ্ঠু হবে, তো সেই নির্বাচনে আপনি কোনো শক্তি বাড়ির সেন্টারে কিচ্ছু করতে পারবেন না, আমি বলে গেলাম। আপনার এই জামাত ইসলামে চিনেন না, জীবন দিয়ে দিবে কিন্তু কোনো সিল মারতে দেবেন, আমি গ্যারান্টেড। একজন লোকই যথেষ্ট বিএনপি 50 জন লোককে ফেস করার জন্য ইলেকশনে, আমি বলে গেলাম। আপনারা অপেক্ষা করেন, শক্তি দিয়ে কিছু করতে পারবেন না। জনগণের পাশে থাকেন, জনগণকে কনভিন্স করে ভোট নেওয়ার চেষ্টা করেন। কোনো সেন্টারে কেউ জোর জবরদস্তি করবে বাংলাদেশে যেখানে জামাতে এজেন্ট আছে, এটা আপনি ভাববেন না। জামাত তাদের ক্যান্ডিডেট দিয়ে দিছে প্রত্যেক জায়গায়, অলমোস্ট মেম্বারিটা জানি না, চেয়ারম্যানই ক্যান্ডিডেট দেওয়া হয়ে গেছে। আমরা দিতে পারছি না, বড় দল আমাদের অনেক রকম সমস্যা থাকে, লাস্ট মোমেন্টে আমরা দিই। আমরাও চেষ্টা করবো যাচাই বাছাই করে বেস্ট ক্যান্ডিডেট, যারা আগে ইলেকশন করেছে, যাদের পদ পদবি আছে, জনগণ যাদেরকে নিয়ে ভাবছে। আর জনপ্রিয়তা এটা আপেক্ষিক ব্যাপার। আপনি মনে করেন আপনি জনপ্রিয়, সে মনে করে সে জনপ্রিয়, এটা যাচাই বাছাই কে করবে? আমি জনপ্রিয় কিনা সেটা যাচাই বাছাই যেরকম তারিখ যা করছে, আপনারা কীরকম যাচাই বাছাই। আমি ওই ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দের সহ আরও কিছু লোকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যাচাই বাছাই করবো। এটার জন্য আলাদা কোনো জনমত জরিপ ভোটের ব্যবস্থা তো নাই। আর 100% এই বাংলাদেশে 100% সব সিদ্ধান্ত সঠিক থাকে না, দুই একটা ভুল হইতে পারে, কিন্তু আমরা চেষ্টা করবো যেন সঠিক লোককে আমরা দলীয় মনোনয়ন দিতে পারি। আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আর 29 তারিখের জন্য অনুষ্ঠানটা আমরা সুন্দর, আকর্ষণীয়, দৃষ্টান্তমূলক, যে বাংলাদেশে এই সাভারে আমি 96-এ 2001 এমপি হয়েছি, এজেন্টদের নিয়ে কোনো অনুষ্ঠান করিনি। তারপরেও যদি আমি বলেছি যে তারপর যদি মূল্যায়ন কোনো হতে পারে যে অনেকে বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, ওই পরিবারটা এখন ভালো নাই, আমরা তাদের সম্বর্ধনা দেব এবং কোনো একটা ব্যবস্থা আমরা করতে পারি, যে এককালীন কোনো অনুদান দিলাম কিংবা আরও কোনো সুযোগ সুবিধা থাকলে দিলাম, আপনারা লিস্ট করে আমরা আরও 1 মাস পরে সেই অনুষ্ঠানে আমাদের করতে কোনো আপত্তি নেই। কেন আমরা যদি সেই লোকগুলাকে মূল্যায়ন করি যারা 20 বছর আগে এই দলের সাথে ছিল, তার বাবা ছিল, তারা এখন খুব কষ্টে আছে, আমরা মূল্যায়ন করতে পারি। এখন আমাদের ভালো সময়, তো এখন না করলে আমরা কবে করব? যাতে এইটা দেখা মানুষ মনে করে যে না, বিএনপি একটা ভালো কাজ করতেছে। যারা অতীতে নেতা ছিল, যাদের পরিবার ভালো অবস্থান নাই, পদ পদবি নেই, সেই সব সন্তান বিএনপি করতে চাইলে তাদেরকে ভালো জায়গায় দিব এবং তাদের পরিবারকে মূল্যায়ন করব, সেই চিন্তা আমাদের মাথায় আছে। আজকে কষ্ট করে আপনারা সবাই এসছেন, সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি 29 তারিখে এজেন্টদের
এই মূল্যায়ন সভা অনুষ্ঠান যেন সার্থক হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।